মুহূর্ত কাজে থাকতাম, প্রতিটা মুহূর্ত কাজ করতে হতো আমাকে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এসব আমার লাইফে হবে। নিজেকে আর কি বদলাবো। তারপর শুরু হয় যত রকম অত্যাচার, যত রকম একটা গৃহবধূকে যত রকমভাবে অত্যাচার করা হয়। যখন শ্বশুর বাড়িতে যাই, এক একটা পর এক একজন ননদ সবাই কথা শোনায়। প্রতিনিয়ত তাদের কথা শুনতে শুনতে কখনো কখনো নিজে একা নিরালায় হয়তো কান্না করি, নয়তো বা চুপচাপ মানুষের কথা শুনতাম, সব কিছু এড়িয়ে চলতাম। ওই যে মায়ের একটা কথা মনে পড়তো, যে যত কিছুই বলুক না কেন কখনো জবাব দিবি না, চুপ করে শুনে যাবি। আসসালামু আলাইকুম, আমি মিথিলা চৌধুরী। আজকে জানি না, আসলে একটু ডিপ্রেশনে আছি, তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। যাই হোক, যদি কোনো ভুল হয়ে থাকে আমার লাইফ স্টোরি শোনার আগেই বা আমি বলার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমার প্রত্যেকটা কথায় কোনো যদি ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কিছু কিছু টাইম মনে হয় কিছু শেয়ার করি, হ্যাঁ যদিও বা শেয়ার করার মানুষটা থাকে না, কিন্তু লাইভে বা অনলাইনে বা পেজে মানে কিছু একটাতে যদি শেয়ার করি বা ইউটিউবে নিজের গল্পটা যদি জীবনের কিছু কাহিনী বলি, মনে হয় যেন নিজেকে হালকা লাগে। আসলে আজকাল কাকে নিজের মনের কথা বলবো, কে শুনবে? প্রতিটা মানুষ যার কাছে নিজের মনের কথা, নিজের আবেগ দিয়ে প্রত্যেকটা কথা বের করে বলবেন, নিজের সুখ দুঃখ জানি। হ্যাঁ, যদিও আমার লাইফে সুখটা বেশি নাই, দুঃখেই হয়তো বা ভরা, তবে আলহামদুলিল্লাহ দুঃখে খুশি আছি। তো যাই হোক, শুরু করলাম। আসলে আমার বাড়ি হলো দিনাজপুর, আমি থাকি ঢাকায়। পড়ালেখা করতে পারিনি, হয়তো বা কোনো আর্থিক সমস্যার কারণে বা ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে পড়ালেখাটা চালিয়ে যেতে পারিনি। খুব শখ ছিল ডাক্তারি লাইনে পড়ালেখা করব, কিন্তু কি করব, কিছু কিছু শখ যে পূরণ হয় না। সেই ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন ছিল, একদিন অনেক বড় হব, কিছু করব, মা বাবার জন্য কিছু একটা করতে হবে আমাকে। কোনোদিন চাইনি যে আমার মা বাবা যেমনই হোক, কিন্তু কোনোদিন চাইনি আমি যে আমার কারণে আমার মা বাবা কোনো অসম্মান হোক, কোথাও মানে কোনো জায়গায় কোনো স্থানে আমার মা বাবা অসম্মান হোক, এটা আমি কোনোদিন চাইনি। হ্যাঁ, যাই হোক, আসলে মানুষের লাইফটা এমন হয়ে যায়, যদি কখনো নিজেটা সাজাতে চাই, কেউ হয়তো বা ধ্বংস করার জন্য বা ভেঙে দেওয়ার জন্য চলেই আসে, বা মনে হয় যেন পিছু লেগে থাকে। আমি ক্লাস 10-এর ছাত্রী, এখন ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দেওয়ার কথা ছিল। এই যে বললাম, কপাল হলো না। যাই হোক, আমার বাবার কথা বলি। আমার বাবা হলো কামরুজ্জামান, মা ফাতেমা বেগম। বাবা একজন ব্যবসায়িক, তার টাকা পয়সার অভাব নেই। এক পর্যায়ে বলতে পারেন তিনি আমাদের এলাকা দিয়ে ধনী লোক ছিল। আসলে বাবার নামে বা কারো নামে খারাপ কিছু বলতে চাই না, তবে কিছু কিছু টাইম ফ্যামিলির মধ্যে যদি দেখা যায় যে একটা মেয়ে বড় হয়ে গিয়েছে, তারপর এদিক ওদিক থেকে প্রস্তাব আসে বিয়ের জন্য, যদিও বা আমার মত ছিল না। বাবা তো দেখেছে মেয়ে বড় যেহেতু হয়ে গিয়েছে, আসলে একটা বাবা চায় কি, একটা মা চায় কি জানেন, একটা মেয়ে কিভাবে সুখে থাকবে, ওইগুলা নিয়ে। যাই হোক, কিছু ফার্স্ট লাইফ শেয়ার করি আপনাদের সাথে। জানেন, আমি যখন ক্লাস 5 পড়তাম, সেন্টার পরীক্ষা দিতাম। হ্যাঁ, সব সময় সব কিছু আসলে শখ পূরণ করা যায় না। আমার শখ ছিল মানে অনেক, কিভাবে বড় হব, কিভাবে কি হবে, লাইফটা গুছাবো, আমি নিজেই আমার লাইফটা গুছানো খুব শখ ছিল। ছোটোবেলা থেকে বাবার থেকে অনেক কিছু চাইতাম, কিন্তু কখনো ওইভাবে পাই নাই।
কত ঈদ যাইতো জানেন? প্রতিটা ঈদে এই যে গজের কাপড় আছে না, ওই গজের কাপড় কিনে 3 পিস বানাতে হতো আমাকে। আমার বাড়ির সাইড, আশেপাশের বাড়ির যতগুলো মেয়েরা আছে তারা কি করতো জানেন? অনেক সুন্দর সুন্দর জামা, 3 পিস, কত রকমের অনেক কিছু পরতো। এরপর ওদের বাবা অত ধনী ছিল, অনেকের বাবা গরিব ছিল, তারপরে একটা মেয়ে কিভাবে তার সব কিছু গুছাবে, কিভাবে কি পরবে, সেটা হয়তো বা বাবা মা পূরণ করে। আসলে আমার বেলা সেটা কখনো হয়নি। আমি চেয়েছিলাম কি জানেন? সুন্দর একটা জীবন। আমি কখনো চাইনি একা থাকতে। সবসময় চেয়েছিলাম যেন মা বাবার সাথে থাকি, ভালো থাকি এবং মা বাবাকে ভালো রাখি। প্রতিটা ঈদের মধ্যে এরকম জামা কাপড় কিনতাম। স্কুল থেকে কখনো শিক্ষা সফর যেতে হলে বাবার থেকে টাকা চাইতাম, যাবো, সবাই শিক্ষা সফরে যাওয়ার জন্য 1,000 করে দিচ্ছে, 2,000 করে দিচ্ছে। ওই টাকা বাবা দিত না আমাকে, বলে যে বড় হয়েছিস, দরকার নাই। মেনে নিতাম। সিটের কাপড় কিনে নিতাম মানুষের 6,000 7,000, অনেক ভালো জামা কাপড় কিনে। আমি কোনোদিন পারিনি। যাই হোক, সব কিছু মেনে নিয়েছি। যখন ধীরে ধীরে বড় হতে শুরু করি, যখন নিজেকে বুঝতে শুরু করি, তখনই কেমন যেন ঝড় মাথার উপরে। কি করব, কি হবে লাইফটায়? আমার সায়েন্সে পড়ালেখা করার খুব শখ ছিল, ডক্টরি লাইনে পড়ালেখা করব। আমার লাইফটা যেমনই হোক না কেন, যেমনই মা বাবা হোক না কেন, আমার অত্যন্ত শখ ছিল আসলে যে আমি আমার লাইফটাকে অনেক সুন্দরভাবে সাজাবো। কিছুদিন যখন ক্লাস 8-এ পড়ি, তখন একটা রিলেশন করি। সবাই রিলেশন করে। একটা ছেলে আমার সব সময় পছন্দ করতো। তাহলে একটা ছেলেকে এভাবে পছন্দ করে, আসলে মানুষের মন আছে, আমারও তো মন আছে, তাই না? একটা ছেলের সাথে কথা বলি কয়েকদিন যাবৎ। তারপর গভীর রিলেশন ছিল না, কয়েকদিনের রিলেশন। বাবা এগুলো শুনতে পেরে অনেক মারধর করে। যথেষ্ট পরিমাণ বড় হয়েছি তখন। আমার ভাই বোন আছে আরও অনেক। বিশ্বাস করবেন, প্রতিটা ভাই বোনের মার খেতে হতো আমাকে। আমি নিজেকে, আমি তাদের কখনো বুঝাতে পারিনি যে আসলে আমি কি চাই। কখনো তাদের আমি বুঝাতে পারিনি। যখন আমার আসলে কি বলবো, পারিনি নিজের লাইফটাকে কাউকে বুঝাতে পারিনি যে আসলে আমি কি চাই, কাউকে কখনো বুঝাতে পারিনি। যখন একটু একটু বড় হতে শুরু করি, বাবা বলে যে বিয়ে দিবি, বড় হয়ে গেছিস, হ্যান ত্যান, আরও কত রকমের কথা। বিয়ে দেওয়ার জন্য টানা খিস্টে লাগে যে বিয়ে দিয়ে দিবে। রাজি ছিলাম না। বাবাকে বলেছি, বাবা প্লিজ আমাকে বিয়ে দিও না, আমার পড়ালেখার খুব ইচ্ছে, পড়ালেখা করব, ডাক্তারি লাইনে পড়ালেখা করব, নিজেকে অনেক প্রতিষ্ঠিত করব, কিন্তু পারিনি। বাবা হতাশ হয়ে পড়ে। এসব করে নিজেকে কখনো থামিয়ে রাখবো তা ভাবিনি। চেয়েছিলাম নিজের লাইফটাকে গড়ব, নিজেকে অনেক বড় করব, কিন্তু পারিনি। আমি এক পর্যায়ে সব কিছু হারাতে হয়। যাই হোক, বাবা যখন বিয়ের কথা বলে, বাবা মাকে অত্যন্ত ভালোবাসতাম, তাদেরকে অত্যন্ত সম্মান করি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে রেসপেক্ট করি। আমি চাই না যে আমার জন্য বাবা মা কোনো মতে কারো কাছে কোনো কথা শুনুক, আমার জন্য কোনো কথা শুনুক, আমি সেটা কখনোই চাইনি। আমি সবসময় চেষ্টা করছিলাম, আমার বাবা মা যেহেতু ওরা হ্যাপি থাকলে আমি হ্যাপি। কয়দিন পর বিয়ে ঠিক করে, ছেলেটা আমার পছন্দ ছিল না।
আর তারপরেও মাকে বলছিলাম, বাবাকে তো বলার সাহস পাইনি, কারণ বাবা অন্য টাইপের। মাকে বলছিলাম যে মা, ছেলেটা আমার পছন্দ না। ওই যে মা বাবার তাল দেয় যে তোর পছন্দ দিয়ে আমাদের কি হবে, তোর বাবা যখন ঠিক করেছে তখন তোকে এটা করতে হবে, সব কথা বাদ দে, এখানে কোনো কথা থাকে না। সব বাদ দিলে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। তখন থেকে ভাবলাম যে ডাক্তারি হওয়া, নিজের লাইফটা গড়া, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব, সব কিছু মন থেকে মুছে ফেলি বাবার সম্মানের দিকে তাকিয়ে। যখন বিয়ে হয়, হাজব্যান্ড, ওনারও টাকা পয়সা ছিল, কম ছিল না। তারপরও বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য, যাই হোক, তারপর এক পর্যায়ে আমাকে, এটা বলা হয়নি, এক পর্যায়ে আমাকে যখন বিয়ে দিয়ে দেয়, শ্বশুর বাড়িতে আসি। কয়েক মাস পর প্রতিনিয়ত খোঁটার নিচে থাকতে হতো আমাকে। কতটা আমি নিজেকে এতটা নিচু বানাতাম ওদের কাছে। আমি প্রতিটা মুহূর্ত কাজে থাকতাম, প্রতিটা মুহূর্ত কাজ করতে হতো আমাকে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এসব আমার লাইফে হবে। নিজেকে আর কি বদলাবো। তারপর শুরু হয় যত রকম অত্যাচার, যত রকম একটা গৃহবধূকে যত রকমভাবে অত্যাচার করা হয়। যখন শ্বশুর বাড়িতে যাই, এক একটা পর এক একজন ননদ সবাই কথা শোনায়। প্রতিনিয়ত তাদের কথা শুনতে শুনতে কখনো কখনো নিজে একা নিরালায় হয়তো কান্না করি, নয়তোবা চুপচাপ মানুষের কথা শুনতাম, সব কিছু এড়িয়ে চলতাম। ওই যে মায়ের একটা কথা মনে পড়তো, যে যত কিছুই বলুক না কেন কখনো জবাব দিবি না, চুপ করে শুনে যাবি, একটা কথা মনে রাখবি, বোবার শত্রু নেই। তাই সবসময় বোবা হয়ে এক কান দিয়ে শুনতাম, আরেক কান দিয়ে বের করে ফেলতাম। কিন্তু কখনো এটা ভাবিনি যে এভাবে বের করে দিলে আসলে কিছু কিছু টাইম আমরা মেয়ে মানুষ, হ্যাঁ, আমাদের জোর গলায় কথা বলা চায় না, আমরা নারী, আমরা চিৎকার করে কান্না করতে পারি না, তাই বলে কি আমরা কোনো কথার জবাব দিব না? প্রতিনিয়ত অত্যাচারীদের হাতে অত্যাচার হয়ে যাব? প্রতিনিয়ত মানুষ আমাদেরকে অপমান করবে, অবহেলিত করবে? আমাদেরও তো প্রতিভা আছে, আমাদেরও তো শখ আছে, আমাদেরও তো কিছু করতে ইচ্ছে করে। যাই হোক, হয়তোবা সেটা কখনো পূরণ হওয়ার মতো ছিল না। কিছু কিছু টাইম নিজের শখ, ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা সব কিছু মুছে ফেলতে হয়, সেটা আমাকে করতে হয়েছে। যাই হোক, কয়েক মাস পর আমার হাজব্যান্ড বিল্ডিং ধরে। তখন বাবা চায়নি যে যৌতুক দিয়ে বিয়ে দিবে। আমার হাজব্যান্ড যখন যৌতুক চায়, তখন বাবা দেয় না। যাই হোক, হাজব্যান্ড অনেক কষ্ট করে বিল্ডিং করে। বিল্ডিং করার পর যখন করে ফেলে অলরেডি, যেভাবেই হোক, আমার বিয়ের যে গয়নাগাটি ছিল সব কিছু বিক্রি করে একটা বিল্ডিং বানিয়েছে। বানানোর পর প্রতিনিয়ত ওখানে থাকা যেত না, প্রতিনিয়ত এটা নয় ওটা নয় সব কিছু নিয়ে অপমান। কেন ঘরে শুয়েছি, কেন কি করতেছি, কেন যৌতুক দিয়ে পারিনি, কেন কি করতে পারিনি, এসব নিয়ে প্রতিনিয়ত অপমান করতো। থাকতে পারতাম না। আপনি যখন একটা বিছানায় শুইবেন, একাকিত্ব ভেবে দেখবেন, বালিশের উপরে মাথাটা রেখে একটা কিছু ভাববেন, ঠিক আছে, যে আসলে আমি যে কথাগুলো বলেছি এগুলো হয়তো বা কারো লাইফে ঘটেছে, কারো লাইফে ঘটেনি। আসলে একটা প্রবাদ আছে না, একটা, ওই যে পানি যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফে পরিণত হয়, ঠিক তেমনই একটা মন কষ্ট পেতে 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 একসময় পাথরে পরিণত হয়। ওই মনটা যখন পাথর হয়ে যায়, তখন ওই মনের জন্য কারোর জন্য মায়া, দয়া, কোনো ভালোবাসা, কোনো কিছুই থাকে না, যেটা আমার কখনো থাকেনি। যাই হোক, যখন থেকে লাইফে অ্যাক্সিডেন্ট হয়,
তখন থেকে নিজের সব কিছু মুছে ফেলতে হয়। তারপর নিজের শখ, আশা, আকাঙ্ক্ষা সব কিছু বাদ দিয়ে দেই। অনেক দিন পরে আবার একটা ঘটনা ঘটে। শাশুড়ি তাও অনেক অত্যাচার করে, যে অত্যাচারের কারণে আমি ঘরে থাকতে পারতাম না, আমি পেছনে শুতে পারতাম না, প্রতিনিয়ত কথা শুনতে হতো আমাকে। আমি জানি না আমি কি ভুল করেছি, আমি জানি না আমি কার কি করেছি, কার কোন ক্ষতি করেছি, আমি সত্যি আমি জানি না। প্রতিনিয়ত যখন এগুলো শুইতে হতো, খাইতে গেলে কথা শুনতে হতো, বসতে গেলে, শুইতে গেলে, কাজ করতে গেলে প্রতিটা নিয়ত কথা শুনতে হতো। এভাবে আর কতদিন নিজেকে অনেক সামলাতে শুরু করি। এভাবে অত্যাচার আমি সহ্য করতে পারতেছিলাম না। মানুষের নাকি বাবার বাড়িতে যদি সুখ না হয়, শুনলাম শ্বশুর বাড়িতে সুখ না হয়। আর শ্বশুর বাড়িতে সুখ না হলে তখন কোথায় সুখ হয়? এ কথা শুনে আসতাম যে দেখবি বাবার বাড়িতে সুখ নাই তোর, দেখবি তুই তোর শ্বশুর বাড়িতে তোর সুখ হবে। এ কথাটাও শুনতাম, ভাবতাম যে সত্যি। কয়েকদিন পর অতিরিক্ত অত্যাচারের পর নিজেকে আর রাখতে পারলাম না। তারপর এত অত্যাচারের ভিতরে, এত মারধরের ভিতরে আমি এক পর্যায়ে পালিয়ে চলে আসি। আমার ঢাকা শহরে কেউ নাই, আমি এখন ঢাকায় থাকতেছি, একা থাকতেছি, কেউ নাই, আমার কোনো সাপোর্টার নাই, মা বাবা ভাই বোন কেউ নাই আমার কাছে। আমাকে একা দিন যাপন করতে হয়। কোন কারণে হয়তো বা ফার্স্ট একটা ভুল হয়ে গিয়েছে। বাবা পড়ালেখা করতে দেয়নি, ডাক্তারি লাইনে পড়ালেখা সব মুছে গেছে, আমার লাইফটা শেষ হয়ে গেছে। শ্বশুর বাড়িতে গিয়েছি, তারপরে কোনো সুখ ছিল না, সব শেষ। তারপরে এক পর্যায়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসি, শেষ। নিজের মতো নিজের লাইফটাকে গোছাতে শুরু করি। তারপর সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করি, এই টুকিটাকি কাজ নিয়ে এখন নিজে বিজি। তবে জীবনটা নিয়ে আর কি বলবো, এরকমই হয়তোবা এটাই আমার সাথে হওয়ার ছিল। কিছু টাইম মানুষ পাই না, তাই ভাবি যে কিছু টাইম যদি কিছু কথা যদি কারোর সাথে শেয়ার করতে পারতাম, হয়তোবা মনটা অনেক হালকা হতো, মনটাকে হালকা করতে পারতাম। যাই হোক, এই যে একাকিত্ব লাইফ, একা আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। একা আছি, ভালো আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য লাইফে কিছু করতে পারি আমি। পড়ালেখা তো হলো না, যাই হোক, আমার কথায় কেউ যদি কিছু মনে করে থাকেন, কেউ কিছু মনে করবেন না প্লিজ। তাহলে আমি সবার কাছে ক্ষমা চাইছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।